আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত লেকচারে আমরা ডিরিচলেস ইনভার্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই থিওরিটা আমাদের নিও 2020 সালে এসেছিল। খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরি, যেটা আসার সম্ভাবনা 100%। দেখেন এখানে বলা হয়েছে। তো আমরা এটা পড়ার আগে আমাদের কিন্তু ডিরিচলেস যে ইনভার্স, ওই যে পড়াইছিলাম ডিরিচলেস যে ইনভার্স থিওরি, আমরা এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমরা গত লেকচারে ডিরিচলেস ইনভার্স যে আলোচনা করেছিলাম তার স্টেটমেন্ট হচ্ছে এটা মনে রাখতে হবে। তো তাহলে আমরা এখানে বলা হয়েছে if f is a multiplicative function then its Dirichlet's inverse is also a multiplicative function। তার মানে হচ্ছে f একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে আমাদের গিভেন। তাহলে ইটস Dirichlet's ইনভার্স ফাংশন, তার মানে হচ্ছে f এর Dirichlet's ইনভার্স ফাংশন। আমি যদি বলি let s be, আমি যদি বলি S be a inverse Dirichlet's inverse function, Dirichlet's inverse function কার of f না, এই ইটস মানে কি f, তার মানে হচ্ছে f। তাহলে f এর Dirichlet's ইনভার্স হচ্ছে s, ঠিক আছে? s এর Dirichlet's ইনভার্স হচ্ছে s। যদি এটা হয় তাহলে আমরা এখানে একটা আমাদের কিন্তু সত্য আছে। বলেন তো সেই সত্যটা কি? আমাদের ইনভার্স ফাংশনের একটা সত্য আছে। আমরা Dirichlet's ইনভার্স কি পড়েছিলাম? ইফ যদি f of 1, আমাদের f of 1 কি হয়? যদি f of 1 আমাদের নট ইজ ইকুয়াল টু 0 হয়, এটা কিন্তু Dirichlet's সত্য। f of 1 কখন কি হতে পারবে না? 0 এর সমান হতে পারবে না। তো f of 1 যদি 0 এর সমান না হয় তাহলেই আমাদের এই Dirichlet's ইনভার্স s অবস্থান করবে। তো এখন উল্টা হয়ে গেছে আর কি। তো এখন s একটা Dirichlet's ইনভার্স আমরা ধরে নিলাম, তাহলে আমাদের এক্সিস্ট করবে কি? দেয়ার এক্সিস্ট করবে আমাদের এখানে ওই Dirichlet's ইনভার্সের, আপনি ইয়াটা দেখবেন, ওই Dirichlet's এর যে ইনভার্স আমাদের সেখানে দেখবেন f of 1 যদি, মানে ইফ এন্ড অনলি ইফ আর কি, বলতে গেলে ইফ এন্ড অনলি ইফ, মানে যদি f of 1 is not is equal to যদি 0 হয় তখন s আমাদের Dirichlet's ইনভার্স হবে f এর। তো এখন আমি উল্টা ধরে নিলাম। এখন আমাদের এটা কি করতে হবে? এটা মনে রাখতে হবে f of 1 is not is equal to 0। তো এখন এটা যদি হয় তাহলে তাহলে such that আমরা কি লিখবো বলেন তো? ওই Dirichlet's ইনভার্সটা না, তো Dirichlet's ইনভার্সটা কিরকম ছিল? f স্টার g অফ n ছিল না? তো এখন আমাদের s আর f এ না, তো s আর f হলে s স্টার f অফ n ইজ ইকুয়াল টু কি হবে? l অফ n। এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, কিন্তু এটা আমাদের আইডেন্টিটি, তার মানে হচ্ছে ইনভার্স রুল আর কি, এটা ইনভার্স রুল হোল্ড করে। তো এটাই হচ্ছে আমাদের Dirichlet's ইনভার্সের যে স্টেটমেন্ট, সেটা আমি এভাবে আবার লিখলাম। তো এটাকে আপনি এক নন ইকুয়েশন দেন, কারণ এটাকে ইউজ করে আমরা অঙ্কটা করব। তাহলে এখন আমরা তাই আমাদের Dirichlet's ইনভার্স সম্পর্কে আগে জানা থাকতে হবে। তো Dirichlet's ইনভার্স আমরা 15 লেকচারে দিয়ে এসেছি, তো ওখান থেকে Dirichlet's ইনভার্স দেখে নেবেন। এরপর হচ্ছে আমাদের এই লাইনটা কিভাবে লিখলাম সেটা বুঝে যাবেন। তাহলে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, তাহলে আমাদের প্রুভ করতে হবে যে কি? আমাদের প্রুভ করতে হবে যে f যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তো f এর মাল্টিপ্লিকেটিভ ফাংশন মানে কিরকম বলেন তো? f of m n is equal to f of n। তার মানে হচ্ছে আমাদের s যদি এখন যদি একটা Dirichlet's ইনভার্স হয়, সেটা যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, s of m n সমান কি হবে? s of n, এটা আমাদের প্রুভ করতে হবে। ক্লিয়ার? তো এখন আমরা কি করব? ইফ
তাহলে এই লেখাটা আপনারা লিখতে পারবেন না। এস একটা আমাদের মাল্টিপ্লিকেটিভ ফাংশন অফ এফ, এফ এর মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তো এস যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, এস যদি একটা ডিরিচলেস ইনভার্স হয়, তাহলে অবশ্যই এফ অফ 1 ইজ নট ইকুয়াল টু 0 হবে। সাস্টে যেন এস স্টেরিক এফ অফ এন ইজ ইকুয়াল টু এল অফ এন, তাই না? ওর আইডেন্টিটি থাকবে, এটা ইকুয়েশন নাম্বার 1 আমাদের শো করতে হবে এটা। তাহলে ইফ এখন আমরা তো এখন এই এম এন, তো আমরা এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে করব। তো প্রথম হচ্ছে ধরে নিচ্ছি এম এন ইজ ইকুয়াল টু 1, প্রথম হচ্ছে ধরে নিচ্ছি এম এন ইজ ইকুয়াল টু 1 হলে, তো এম এন ইজ ইকুয়াল যদি 1 হয়, তো এম ইজ ইকুয়াল টু 1 আর এন ইজ ইকুয়াল টু 1 হতে পারবে না। এম ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 1, তো এম ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 1। তো আমরা দেখেন এখানে ডিরিচলেস ইনভার্স এই প্রমাণ করার সময় এই স্টেটমেন্টটা আমাদের এটা তো আমরা দেখেছিলাম। তো এখন দেখেন, তো এফ অফ 1, এই দেখেন এখানে ইফ এফ ইজ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে এফ অফ 1 ইজ ইকুয়াল টু 1 হয়, এটা মনে রাখতে হবে। ইফ এফ ইজ যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তাহলে এফ অফ 1 ইজ ইকুয়াল টু 1, 0 তো হতে পারবে না। তো 0 যদি না হয় তাহলে সেটা 1 হবে, এফ অফ 1 সমান 1 হবে। তো এখন প্রুফ সেটা কিভাবে প্রমাণ করতেছে, এফ অফ 1, এই এফ অফ 1 সমান 1 কিভাবে প্রমাণ করবে, এফ অফ 1 লিখলো, 1 কে 1 ইন্টু 1 লিখা যায় না, 1 ইন্টু 1 লিখা যায়। তো এফ তো একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তো এফ অফ 1 লিখা যায় না। তো মাল্টিপ্লিকেটিভ ফাংশনকে আমরা কি লিখতে পারি, এফ অফ এম এন হলে এফ অফ এম এফ অফ এন লিখতে পারি। তো 1 ইন্টু 1 কে এফ অফ 1 লিখতে পারি। সিন্স যেহেতু এফ অফ 1 is not equal to 0, so we get f of 1 is equal to 1. তো f of 1 যদি not is equal to 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, এই দেখেন f of 1 যদি not is equal to 0 হয়, আমরা f of 1 সমান কি লিখতে পারবো, f of 1 is equal to 1 লিখতে পারবো যদি f of 1 not is equal to 0 হয়। ঠিক আছে, তো আমরা এগুলা কিন্তু এখন ইউজ করব, যার জন্য আমি দেখিয়েছি। তো এখন আমি কি বলছিলাম, এটা ইউজ করে এটা প্রমাণ করব, একনন ইউজ করে এটা আমরা প্রমাণ করব। তো এম এন ইজ ইকুয়াল টু যখন 1 হবে, তখন সেক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 1 পেলাম। সো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে এই এন এর মান 1 না, এন এর মানটা 1 বসিয়ে দেন। তাহলে এফ স্টেরিক এস যে কথা, এফ ইজ কম্পোজিট এস যে কথা, এস কম্পোজিট এফ সেম কথা, কারণ কমিউটেটিভ। তাহলে এফ ইজ কম্পোজিট, এফ কম্পোজিট এস, তাহলে এন এর মান হচ্ছে 1 না, এন এর মান 1 সমান এল অফ 1 না, হ্যাঁ এটা এল অফ, তাহলে কি হবে, এল অফ 1 হবে না, তাহলে এল অফ 1 হবে। তার মানে হচ্ছে আমাদের কি হবে, তার মানে হচ্ছে আমাদের এখানে 1 হবে। এল অফ 1 কখন হয়, এল অফ 1 কখন হয়, যখন আমাদের কি হয়, এ তো আমরা ডিরিচলেস ইনভার্স থেকে কি পড়েছি, তো ডিরিচলেস ইনভার্স ওই দিন যে গত 15 লেকচারে যে প্রমাণ করেছিলাম, তো ওখান থেকে আমরা এই ডিরিচলেস ইনভার্সের স্টেটমেন্টটা দেখিয়েছি। তো ডিরিচলেস স্টেটমেন্টটা দেখার পর আমরা লিখেছিলাম এল অফ এন এর মান 1 হবে যখন আমাদের এন এর মান 1 হবে। তো এখন যদি এম এন হয়, তাহলে এম এন এর মান 1 হতে হবে না, তাহলে এখানে এখন এম এন, এই তো এখন এখানে কি n সমান 1, তাই না? তো 1 কখন হবে, এল অফ 1 সমান 1 কখন হবে, এল অফ 1 সমান n সমান 1 না, এই তো n সমান 1 না। তো এই n সমান 1 এর জন্য তাহলে আমাদের এল অফ 1 এর মান কত হবে, 1 না, ক্লিয়ার? তো আমাদের এল অফ 1 এর মান 1, আমরা জানি এল অফ n সমান 1 হয় তখনই যখন n এর মান 1 হয়, আর n ইজ গ্রেটার দেন 1 হলে এল অফ 1 এর ভ্যালুটা কি হয়ে যাবে, মানে n এর ভ্যালু যখন 1 এর চেয়ে বড় হবে তখন এল অফ n এর মানটা 0 হবে। ঠিক আছে, তো এখন যেহেতু n এর সমান, সেহেতু আমাদের এল অফ 1 এর ভ্যালু এই n ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় 1 বসিয়ে দেন, এল অফ 1 এর ভ্যালু 1। ঠিক আছে, আইডেন্টিটির মান 1। তো এখন আমরা জানি যে ডিরিচলেস কনভলিউশন থিওরেম আমরা পড়ে এসেছি, ডিরিচলেস প্রোডাক্ট আমরা পড়ে এসেছি। তো ডিরিচলেস প্রোডাক্টের সূত্রটা কি, ডিরিচলেস প্রোডাক্ট আমাদেরকে বলতেছে যে সামেশন, তাহলে এখানে n এর ভ্যালু কত, 1, তাহলে এখানে d ইজ দ্য ডিভাইজার অফ 1, তাই না? 1 এর ডিভাইজার গুলো হবে না এখানে, তো 1 এর ডিভাইজার তো 1। তো আমরা এখন কি লিখতে পারি, আমরা এখন লিখতে পারি f অফ a d, তারপর হচ্ছে s অফ 1/d, তাই না? তাহলে n/d আর কি, তো d n/d, তো n এর মান তো 1, তাই না? n এর মান তো আমাদের 1, তাহলে আমাদের এদিকে কি হবে, 1 হবে।
তো এখন আমরা দেখেন, এখন আমরা এখানে ডিভাইসগুলো বসিয়ে দেব। তো ডিভাইসগুলো যদি বসিয়ে দিই আর সামেশনটা থাকবে না, কারণ সামেশনটা ডি এর উপর, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা 1 এর ডিভাইসগুলো বসিয়ে দিই। তাহলে এফ অফ 1, এস অফ 1 কে 1 দিয়ে ভাগ দিলে এস অফ 1 ইজ ইকুয়াল টু 1। তো এফ অফ 1 এর ভ্যালু তো আমরা জানি 1, কারণ কেন আমরা জানি এফ অফ 1 এর ভ্যালু 1, কারণ এফ একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এফ একটা যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় তাহলে এফ অফ 1 এর ভ্যালু কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে আমাদের থাকতেছে এস অফ 1 ইজ ইকুয়াল টু 1, এস অফ 1 ইজ ইকুয়াল টু 1। তো আমরা এটাকে কি লিখতে পারি, এস অফ 1 ইন্টু 1 লিখতে পারি না, এস অফ 1 ইন্টু 1 লিখতে পারি, ঠিক আছে। এখন ওই যে এফ অফ 1 সমান যদি 1 হয়, এসটাও তো আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন প্রমাণ করতেছি, তাহলে আমরা 1 কে কি লিখতে পারি, এস অফ 1 লিখতে পারি, তাই না? এফ অফ 1 যদি 1 হয়, এস অফ 1 লিখতে পারি, তার মানে 1 ইন্টু 1 আর কি, এই 1 কে 1 ইন্টু 1 লিখা যায়। তো এই 1 এর ভ্যালু 1, ওই 1 এর ভ্যালু 1, ঠিক আছে। 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। তো এস অফ 1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই এস ইন্টু এম এন, আবার বলতেছি এফ অফ, এই তো আমরা এখানে কি লিখছি, এফ অফ 1 ইজ নট ইকুয়াল টু 0, কারণ এফ একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এফ যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, এফ অফ 1 এর ভ্যালু হয় 1, তার মানে নট ইজ ইকুয়াল টু 0। তো এফ অফ 1 এর ভ্যালু 1 হয়েছে, বিদায় এস অফ 1 ইজ ইকুয়াল টু 1। তো এফ অফ 1 এর ভ্যালু যদি 1 হয়, এস অফ 1 এর ভ্যালু 1, তার মানে এস অফ 1 কে যদি দুইবার গুণ করি তাও 1, তাই না? তো এখন হচ্ছে এই 1 এর ভ্যালু হচ্ছে এম, এই 1 এর ভ্যালু হচ্ছে এন, তাহলে এই 1 এর ভ্যালু হচ্ছে এম, এই 1 এর ভ্যালু হচ্ছে আমাদের এন, ঠিক আছে। তাহলে আমাদেরকে এম এন ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমরা যে এটা প্রমাণ করব বলেছিলাম, তা আমরা প্রমাণ করে দিলাম। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এখন আমরা আবার ধরে নিচ্ছি যে ওই কি ধরে নেব, এম এনটা 1 এর সমান না, এম এনটা কিসের সমান না, 1 এর সমান না। তো এম এনটা হচ্ছে আমাদের এখানে 1 এর চেয়ে বড়। তো এখন আমরা এটা যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এখন এস অফ এল কে ধরে নিচ্ছি, এস অফ এল কে, এস অফ কি ধরে নিচ্ছি, এল কে। তো এটা হচ্ছে আমাদের এম এন সমান, এম এন হচ্ছে এখন গ্রেটার দেন 1, এম এন সমান কি ধরে নিচ্ছি, গ্রেটার দেন 1, 1 এর চেয়ে বড়। তো 1 এর চেয়ে যদি বড় হয়ে যায়, 1 এর চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে আমরা এখন একটা কন্ডিশন ধরে নেব, এস অফ এল কে, এস তো একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন আমরা প্রমাণ করব। তো এস অফ এল কে সমান হবে এস অফ এল, এস অফ কে, এটা আমরা ধরে নেব। তো এখন যেখানে হচ্ছে এখানে যেমন আমাদের কি দিয়েছিলাম, এই এস অফ এম এন সমান এস অফ এম, এস অফ এন, তাই এম এন এর গসাও কিন্তু অবশ্যই 1, এম এন এর গসাও কিন্তু অবশ্যই 1, এম এন এর জিসিডি। তেমনি ভাবে এখানেও আমাদের কি, আমাদের এল কে এর, এই এল কে এর জিসিডি অবশ্যই 1 হবে, ওকে। তো আবার হচ্ছে এই এম এন যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এখানে এল কে, এই এল কেটা আমাদের কিন্তু ছোট, এম এন থেকেও কি ছোট, এম এন থেকেও কিন্তু ছোট, এল কেটা আমাদের এম এন থেকেও ছোট। এই কন্ডিশনটা ধরে নিতে হবে, এই কন্ডিশনটা ধরে নিতে হবে। এম এন ইজ গ্রেটার দেন 1 হলে এস অফ এল কে সমান এস অফ এল, এস অফ এম, মানে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ ফাংশন আমরা দেখালাম, এস অফ এল কে, এম এন এর বদল এল কে আনলাম। তো এল কে সমান এস অফ এল, এস অফ কে, তাও এল কে এর ভ্যালু আমার এল কে জিসিডি 1, যেখানে এল কেটা এম এন থেকে ছোট, এই লাইনটা লিখতে হবে। তাহলে এখন আমরা এটা লেখার পর নাও করব কি, না হচ্ছে আমাদের এফ স্ট্রিক এস অফ এন, এটাকে আবার আমরা এম এম দেন, এটা এম দেন, ঠিক আছে। এফ স্ট্রিক এস অফ এম, তারপর হচ্ছে ইন্টু এফ স্ট্রিক এস ইন্টু এন, এটা এম, এটা এন। তাহলে আমরা এটাকে দুইবার কি করবো, এভাবে লিখবো, একবার হচ্ছে এফ স্ট্রিক এস, এফ কম্পোজিট এস অফ এম, আরেকটা হচ্ছে ইন্টু এফ কম্পোজিট এস অফ এন। এটা লেখার পর এখন এটার হচ্ছে আমাদের কি ডিরিচলেস প্রোডাক্ট। তো ডিরিচলেস প্রোডাক্ট সূত্র কি, তাহলে এখানে এম না, তাহলে এম ইজ দ্য ডিভাইজার অফ এই এল, এল দ্বারা এল এর মানে এম ইজ ডিভিজিবল বাই এল, এল হচ্ছে এম এর ডিভাইজার গুলো, ওকে। এই তাই আমি বললাম এল কে এর জিসিডি হচ্ছে 1। এরপর হচ্ছে এখন আমরা ওর ইয়া লিখবো, এফ অফ কি লিখবো, এল, তারপর কি লিখবো, এইচ, এম বাই এল না, এম না, এন বাই কি লিখি ডি না, তো এখন ডি হচ্ছে এল, এল, ঠিক আছে। তারপর হচ্ছে আবার ইন্টু সামেশন, এখন ও না, তো এন এর ডিভাইজার গুলো কি হবে, কে, কে ইজ দ্য ডিভাইজার অফ এন, তাহলে আমরা কেমন কে দেব, তাহলে এফ অফ কে,
তারপর হচ্ছে এইচ অফ কে কি হবে এন বাই কে, ঠিক আছে। আমরা ডিরিচলেস প্রোডাক্টটা লিখে ফেললাম এটা থেকে। তা আমাদের এই দুটো মনে রাখতে হচ্ছে, এটা মনে রাখতে হচ্ছে আর এটা একটু মনে রাখতে হচ্ছে। এম এন যদি গ্রেটার দ্যান হয় তখন আমরা ধরে নিচ্ছি যে এল কে এর জিসিডি 1, তো এল কে জিসিডি যদি 1 হয় তাহলে আমাদের এইচ অফ এল কে হবে এইচ অফ কে, যেখানে এল কেটা এম এন থেকে ছোট। এখন আমরা এফ স্টেরিক এটা ইউজ করব, এটা ইউজ করব এফ স্টেরিক এইচ অফ এম ইনটু এফ স্টেরিক এইচ অফ এন, ঠিক আছে। এটা দুইবার ইউজ করব, তো ওদের কি লিখবো ডিরিচলেস প্রোডাক্টটা লিখে দেবো। এখন দেখেন এখান থেকে কি পাচ্ছি, এখন সামেশন দুইটাকে একপাশে এনে ফেলি। সামেশন দুইটাকে আমরা এল ইজ দ্য ডিভাইজার অফ এম, এল ইজ দ্য ডিভাইজার অফ এন, আর একটা হচ্ছে কে ইজ দ্য ডিভাইজার অফ এন। তো আমরা দেখিয়েছিলাম এরকম দুইটা সামেশনকে একসাথে লেখা যায়, আবার কি এভাবেও লেখা যায়। তো এটাকে আমরা একসাথে করে ফেলবো নিচের লাইনে, তো সেটা পরে দেখাবো। আগে আমরা এগুলা কি করে নিই, আগে আমরা এগুলো হচ্ছে আমরা এক পাশে লিখে নিই। তাহলে এফ অফ কে, তারপর হচ্ছে আমাদের এইচ অফ এম বাই এল, তারপর হচ্ছে এইচ অফ এন বাই কে, এক পাশে লিখে ফেললাম সবগুলোকে। এখন এই দুইটাকে আমি কি লিখতে পারি, এই দুইটাকে লিখতে পারি এল কে ইজ দ্য ডিভাইজার অফ এম এন, একসাথে কিন্তু লিখতে পারি, আবার ভাঙতেও পারি, ঠিক আছে। আমি একসাথে সামেশনটাকে লিখলাম। তারপর হচ্ছে তো আমাদের তো এগুলা যুক্তি জানলেও আর কাজ হবে না, তো এগুলো হচ্ছে আমরা অঙ্কের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কি করেছি, এই ধরনের কি করেছিলাম, মানে এই ধরনের প্রোডাক্টকে, যেমন একটা থিওরি করেছিলাম যে থিওরির মধ্যে এই দুইটা সামেশনকে যে একভাবে লেখা যায় সেটা আমরা দেখেছিলাম, তাই না। মানে আবার এরকম সামেশনকে যে দুইটা ভাগে ভাগ করা যায় তাও আমরা দেখেছিলাম। তো সেভাবে আমাদের এখানে এই দুইটা সামেশনকে এভাবে যে লিখা যায় সেটা আমরা লিখলাম। ওকে, তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এখন কি হবে, এখন আমরা এখানেও এই এফ অফ এল এফ অফ কে কে কি লিখতে পারি, এফ অফ এল এফ অফ কে। তো এটা আমাদের এফ যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় এফ কে কিভাবে লেখা যায়, এফ অফ এল এম। তো এস যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয় এস কে কিভাবে লেখা যায়, এম এন ডিভাইডেড বাই এল কে, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি না, লিখতে পারি, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি, ক্লিয়ার, একসাথে, ঠিক আছে। এটা আমাদের লিখা যায় এফ অফ এল এম, এটাকে লিখা যায় এস অফ এম এন বাই এল কে, তাহলে মানে মাল্টিপ্লিকেটিভ ফাংশন আর কি। ওকে, তো এখন আমরা একটা এস এম কি করে দিচ্ছি, এস এম এইচ এন এইচ, এই ব্র্যাকেটটা হবে না, এইচ এন কি করে দিলাম, এইচ এন একটা বিয়োগ করলাম আর একটা যোগ করলাম, এইচ অফ এম এইচ অফ এন, এটা এখানে ব্র্যাকেট হবে না, এইচ অফ এন, ঠিক আছে, এইচ অফ এম এইচ অফ এন, এইচ অফ এম একটা বিয়োগ করলাম একটা প্লাস করলাম, যাতে মানের পরিবর্তন না হয়। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি করতেছি, এখন আমি এটা সুবিধার্থে এল কে ডি ধরতেছি, এল কে কি ধরতেছি, ডি ইজ দ্য ডিভাইজার অফ এম এন, ডি ধরলাম, ঠিক আছে। মানে এম এন এর ডিভাইজার গুলো হচ্ছে এল কে আকারের, তো আমরা ডি ধরলাম। ওকে, তো ডি ধরলাম, এখন এল কে ডি ধরলাম, ক্লিয়ার। তাহলে এখন যদি এখানে যদি ডি ধরি, এখানে যদি এল কে থাকার জন্য যদি এল কে হয়, এল এম হয়, এল কে থাকার জন্য যদি এল এম হয়, এটা এল এম না, হ্যাঁ এটা তো এল কে, এটা এল কে, এটা এল কে না, এল কে, ঠিক আছে, এটা তো এল কে, এল কে থাকার জন্য যে এল কে হয়, এখন ডি থাকার জন্য এখানে কি হবে, এফ অফ ডি হবে, এফ অফ কি হবে, ডি হবে। তারপর হচ্ছে এস এল কে থাকার জন্য কি হবে, ডি হবে, এস অফ এম এন ডিভাইডেড বাই এল কে থাকা, এখানে এল কে থাকলে এল কে, ডি থাকলে ডি, ঠিক আছে। আমি এল কে কি ধরে নিলাম, ডি ধরে নিলাম। এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে ওরা যেরকম আসছে সেরকম বসে যাবে। আচ্ছা বলেন তো, এটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন না, এইচ অফ এম এইচ অফ এন, তো আমি ওকে মাল্টিপ্লিকেটিভ করে নিলাম, এইচ অফ এম এন, আর ওরা যেরকম আসছে সেরকম লিখে দিই, এইচ অফ এম এইচ অফ এন। এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদের যেটা আসার কথা ছিল সেটা কিন্তু চলে আসলো অলরেডি। এই দেখেন এটা আমাদের আসছে, তো আমি এই দুই পাশটাকে মানে এটাকে যদি এটা করতে পারি বা এটাকে যদি এটা করতে পারি তাহলে উভয়ই বিয়োগ যাবে, তো আমাদের একটা এই পাশে বাম পাশে চলে আসবে। এই দেখেন মানে এই বামে মাইনাস আছে, তো আমাদের কিন্তু প্রমাণ কিন্তু আর দুই এক লাইন, ঠিক আছে। এটা আমরা এখান থেকে বুঝে যাচ্ছি গা। তো আমাদের এটা চলে আসছে, মানে এটা শুধু একটু ক্যালকুলেশন করে ওর সমান করতে হবে, সেটাই হচ্ছে কথা। তাহলে ওকে আমি কিভাবে লিখতে পারি,
ওকে আমি কিভাবে লিখতে পারি? তাহলে ওকে আমি কি লিখতে পারি না, আমি এটা এইদিকে রাখি, একটু দেখে নেন। তাহলে আমি এখন ওকে পৃষ্ঠে যাচ্ছি। তাহলে এখান থেকে এখন আমি কি করব? এখান থেকে এখন আমি কি করব? এখান থেকে এখন আমি এখান থেকে এই লাইন থেকে আমি এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে কিভাবে লিখতে পারি? f of d is the divisor of mn, আর হচ্ছে s f of d s of mn by d। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? তো এটা f of d, এটা আমাদের ডিরিচলেট প্রোডাক্ট না? এটা আমাদের ডিরিচলেট প্রোডাক্ট না? তাহলে এটা আমাদের যদি ডিরিচলেট প্রোডাক্ট হয়, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমি ওকে আবার লিখতেছি, ওকে ও সমান, তাহলে দেখেন ও সমান, ঠিক আছে, তাহলে f কম্পোজিট s অফ m, তারপর হচ্ছে ইন্টু f কম্পোজিট s অফ এই n আবার লিখলাম, ঠিক আছে, এরপর সমান। এখন ওকে আমি লিখতে পারি ডিরিচলেট প্রোডাক্টের সাহায্য, কি লিখতে পারি? f আর s আছে না, তাহলে f স্টার s লিখতে পারি না? f is composite s, ঠিক আছে, এই f আর s আছে, f স্ট্রিক s কি হবে? mn হবে না, তাই না? mn হবে না? mn, এই mn, n তো এটা না, এটা n তো এটা, তাহলে mn। তারপর হচ্ছে এটা আমাদের কি ডিরিচলেট প্রোডাক্ট লিখলাম, ডিরিচলেট প্রোডাক্টের মাধ্যমে এটাকে লিখলাম। তাহলে এরপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এইচ mn, এটাকে আর পরিবর্তন করার দরকার নেই, এটা যেরকম আছে সেরকম আমি বলে দিলাম। এটা আমাদের আনতে হচ্ছে, আমাদের এটাকে ওর মতো করতে হচ্ছে, তাহলে আমাদের 0 হয়ে যাবে। তাহলে এইচ অফ mn প্লাস এইচ অফ m এইচ অফ an, ওকে। তাহলে এটা লাগবে না। তাহলে এখন আমাদের এই লাইনটা চলে আসলো, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা সমান, এখন এটাকে আমি কি করতে পারি? আচ্ছা, এটাকে আমি কি করতে পারি? দেখেন f s স্টার f বলি, f স্টার s বলি, অবশ্যই সেম, কারণ কমিউটেটিভ। তাহলে এটা যদি ln লিখতে পারি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? l অফ mn না, l অফ mn লিখতে পারি না, l অফ mn, তার মাইনাস s অফ mn প্লাস s অফ m s অফ en, ওকে। তাহলে l অফ mn, lটাকে আমি কিভাবে লিখতে পারি? আবার lটাকে আমি কিভাবে লিখতে পারি? mnটাকে lm ln, ওকে, l অফ m l অফ n, ওকে। l যেহেতু কমিউটেটিভ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ক্লিয়ার? l অফ m l অফ n, না মাল্টিপ্লিকেটিভ, কমিউটেটিভ না মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে। lটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ওকে। তো মাইনাস, তারপর হচ্ছে আমাদের এখানে ও বরাবর ঠিক থাকবে, s অফ mn প্লাস s অফ m s অফ n, ও বরাবর ঠিক থাকবে। এখন হচ্ছে ওকে আমরা কি লিখতে পারি জানেন? ওকে lmn, তাহলে ln এর জন্য যদি ও হয়, lm এর জন্য ও হবে, তাই না? এখানে যদি m দিই, s স্টার f m, আবার যে ln দিই ও নিজে না, তাহলে আমি ওকে কি লিখতে পারি? f স্টার h m, আর ওকে সেম ইন্টু f স্টার h n, এখানে স্টার হবে, এটা আমাদের ব্র্যাকেট দিয়ে ফেলছে বলে, তাহলে মাইনাস h m n, তারপর হচ্ছে প্লাস h অফ m h অফ en, ক্লিয়ার? তাহলে এই দুটাকে যদি আমি বামে নিয়ে আসি, তাহলে অবশ্যই বিয়োগ হবে। তাহলে 0 ইজ ইকুয়াল টু মাইনাস h mn প্লাস এই mn প্লাস h অফ m, তারপর হচ্ছে h অফ en, ঠিক আছে। এখন ওকে যদি বামে নিয়ে আসি, তাহলে সুতরাং h অফ mn ইজ ইকুয়াল টু h অফ
m is of n, তাহলে আমাদের m is greater than m n is greater than 1 এর জন্য আমরা এটা প্রমাণ করে দিলাম। তার মানে আমরা কি বলতে পারছি, তাস if s l k is equal to s of l s of k ধরছি না, তো এটা যদি হয়, আমরা এটা ধরে নিয়েছিলাম না, আমরা এটা এক্সট্রা ধরে নিয়েছিলাম, mn যখন গ্রেটার দেন 1 হবে তখন আমরা এটাকে এক্সট্রা ধরে নিয়েছিলাম। তো এক্সট্রা ধরে নিয়েছিলাম, তো এখানে যেমন আমি s of mn is equal to s of m s of n, mn এর গসাগু 1 বলেছি, তো এখানেও s of lk হচ্ছে অন্য দুইটা আমাদের কি ভেরিয়েবল ভ্যালু, তো এটাও আমাদের কি হবে s of mn এর মতো হবে, তাই না? লিখলাম, ঠিক আছে, s of lk মানে mn এর বদলে এখন lk দিলাম, তো lk ধরে এটা পেলাম, তাহলে lk 1, lk হচ্ছে mn থেকে ছোট, মানে ওর ভিতর থেকে দুইটা মান নিলাম আর কি, mn এর ভেতর থেকে দুইটা মান নিলাম, মানে lk নিলাম, ঠিক আছে, দুইটা ভ্যালু নিলাম, lk নিলাম, তো ওই lk দিয়ে কি করলাম, ওই lk দিয়ে এটা আমরা প্রমাণ করলাম, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা ভাবে আমরা এটা ধরে নিলাম, কাকে প্রমাণ করার জন্য, ওই s of mn, তো s of mn is equal to s of n প্রমাণ করার জন্য এটা আমাদের এক্সট্রা ধরে নিতে হবে, যেখানে lk এর গসাগু gcd 1, lk টা হচ্ছে mn এর ভেতরে, ঠিক আছে। mn যদি 30 হয় তাহলে আমাদের 30 এর ছোট একটা আমরা ধরে নেব, ঠিক আছে, দুইটার গুণফল, যেমন 3 5 15, ঠিক আছে, এই 15 ধরে নিলাম আর কি, 3 গুণ 5। তো এখন আমরা কি করব, এই mn কে এই একবার m দিয়ে লিখবো আর n দিয়ে লিখবো, ঠিক আছে, একবার m দিয়ে লিখবো আর একবার n দিয়ে লিখবো, তো ওদের ডিরিচলেট প্রোডাক্ট বসাবো, ক্যালকুলেশন করব, কিভাবে করলে ক্যালকুলেশনটা আমাদের এটা চলে আসে সেভাবে আমরা দেখব। তো এখন আমরা শেষে বলতেছি, thus if s of lk is equal to s of k, then তাহলে আমাদের দেন s of mn কি হবে, s of mn সমান s of m s of n হবে, ঠিক আছে। যদি lk s of lk is equal to s of l s of k হয়, তাহলে s of mn is equal to s of m s of n হবে, যেখানে l আর k এর গসাগু সমান 1 and m আর n এর গসাগু gcd 1 হবে, ঠিক আছে। বাট কিন্তু mn এর ভেতরে থাকবে lk টা, আমাদের এই lk টা অবশ্যই mn থেকে ছোট হবে, ঠিক আছে। কারণ mn যদি 30 হয়, আমাদের 30 এর যে আমাদের এখানে 30 এর যে আমাদের ডিভাইজার গুলো আছে, ওই ডিভাইজার গুলো থেকে 3 গুণ 5, ঠিক আছে, 3 গুণ 5, তো 15 নিলাম, তো এই 15টাও কি হবে, এরকম হবে 3, এই তো s of 3 5, s of 3 5 সমান হচ্ছে s of 5 s of 3, ক্লিয়ার, এরকম, এই তো এটা s of 5 s of 3, ঠিক আছে। lk এর মান mn এর ভিতর হবে, সেখান থেকে দুইটা মান নিলাম, আমরা প্রমাণ করে দিলাম যে ও যদি এটা হয় তাহলে s of mn সমান s of m s of n হয়। তো এটাই ছিল আমাদের f যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তাহলে ও ডিরিচলেট ইনভার্সও একটা যে মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে সেটা আমরা প্রমাণ করে দিলাম। তো এটা 2020 সালে এসেছে, খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরি। তো এখন আমরা শেষমেশ লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, ডিরিচলেট কনভলিউশনটা এটা কঠিন না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দ্য ডিরিচলেট কনভলিউশন মানে প্রোডাক্ট সেটাও, তো ডিরিচলেট কনভলিউশনও 2017 সালে এসেছিল ডিরিচলেট ইনভার্সের মতো। তো ইন দিস সেকশন উই ইন্ট্রোডিউস দ্য ফলোইং টু অ্যারিথমেটিক্যাল ফাংশন। আমরা এই সেকশনের মধ্যে দুইটা অ্যারিথমেটিক্যাল ফাংশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ই, এটাকে আপনি এপসিলন না দিয়ে ই দিতে পারেন, ই অফ n ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এই একটা, আর একটা হচ্ছে l অফ 1 সমান আমরা জানি n ইজ ইকুয়াল টু 1 হলে 1 হবে, n ইজ গ্রেটার দেন 1 হলে 0 হবে, এটা হচ্ছে ইনভার্সের, আমরা জানি ইনভার্স করতে গেলে এটা লাগে, ঠিক আছে। যদি আমাদের f অফ 1 ইজ নট ইজ ইকুয়াল টু 0 হয়, f of 1 is not is equal to 0 হয়, তাহলে ওইখানে একটা কি এক্সিস্ট করে, ওখানে একটা আমাদের ইনভার্স ফাংশন এক্সিস্ট করে, যেমন s। তো a যদি এক্সিস্ট করে আমাদের কি হয়, s যদি এক্সিস্ট করে তো সাস ডেট এটা হয়, ঠিক আছে। s যদি এক্সিস্ট করে তো f of 1 is not is equal to 0 হলে এটা এক্সিস্ট করবে, l of 1 is equal to এটা, মানে কি এক্সিস্ট, ইনভার্সটা হচ্ছে এটা, f of 1 যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে একটা নাম্বার থিওরি ফাংশন s যেন এটা হয়, তাহলে আমরা জানি যে l of 1 ইজ ইকুয়াল টু এটা। তো এটা আমরা ইনভার্স থেকে জানি, তো ইনভার্স আমাদের যে ডিরিচলেট ইনভার্সটা প্রমাণ করতে হয় সেটা আমরা এই সূত্র থেকে কি করি, এটা থেকে প্রমাণ করি। তো এখন আমরা
একটা অ্যারিথমেটিক্যাল ফাংশন আমরা তখন নিয়েছি, ডিরিচলেস ইনভার্সের সময় আমরা একটা অ্যারিথমেটিক্যাল ফাংশন নিয়েছি। এখন আমাদের দুইটা অ্যারিথমেটিক্যাল ফাংশন লাগবে, এটা হচ্ছে ই অফ এন ইজ ইকুয়াল টু 1, এটাও মনে রাখতে হবে। এখন এই দুইটা থেকে আমরা এটা প্রমাণ করব। ইন প্রিভিয়াস চ্যাপ্টারে অথবা আমার লেকচার 14-এ maybe we have discussed that if d is the divisor of n and a divisor যদি d হয়, n by d is a complementary divisor of n, তাহলে n by d ও আমাদের একটা complementary divisor হবে। ক্লিয়ার? তো আমরা জানি যে d and n by d সেম। as for example let n is equal to 12, then the divisors of and complementary divisor are respectively d এর যদি ও হয় n by d এর সেম হবে, এইগুলো আমরা জানি। now if f is a arithmetical function then আমরা d is the divisor of n, f of d is equal to, এগুলো পাবো সেম। তো এগুলো আমরা আলোচনা করে এসেছি, এগুলো নতুন ভাবে কিছু দেখার নেই। আমরা জানি যে d আর n by d সেম, সেটা দেখলাম, এই দেখেন সেম দেখালাম, এটা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি, তাই না? তো এরপর শেষে লিখবো if f and g are arithmetical functions then their point-wise sum and product, তাহলে f plus g of n সমান f of n এর সাম হবে, আর f g of n হবে f of n g of n, প্রোডাক্টটা এরকম হবে। হিয়ার f plus g and f g আর অ্যারিথমেটিক্যাল ফাংশন। তো এটা একেবারে ইজি একটা আমাদের থিওরি, ডিরিচলেস কনভলিউশন যেটা প্রোডাক্টের। তো এটা আমরা এভাবে কি করব, প্রমাণ করব, ঠিক আছে? তো আমাদের কিন্তু এই ডিরিচলেস কনভলিউশন প্রোডাক্টটা আমাদের খুবই সহজ। তো এটা এখানে বোঝার কিছু নাই, আমরা এগুলো আগেও আলোচনা করে এসেছি। শুধুমাত্র দুইটা অ্যারিথমেটিক্যাল আপনি কি নেবেন, দুইটা অ্যারিথমেটিক্যাল ফাংশন নেবেন। এরপরে কাজগুলো কিন্তু আমি সবগুলো দেখিয়ে দিয়েছি, ও যে ওর সমান কিভাবে হয় সেটা আমরা দেখে এসেছি। তাহলে আমাদের মূলত এখানের ডিরিচলেস ফাংশন, ডিরিচলেস প্রোডাক্টও শেষ। ওকে নিয়ে যা যা এখানে থিওরি ছিল এগুলোও করলাম। আমাদের আছে আর এরপর মোবিয়াস ফাংশন আমরা দেখে ফেলেছি। তো আমাদের আর আছে যা, ওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। হতে পারে কয়েকটা থিওরি আছে, ওগুলো আমরা আলোচনা করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।